শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের এই পর্ব। বেশ সংকটাপন্ন একটি সময় আসলে আমরা পার করছি, তবে সকল সংকট পেরিয়ে আমরা যে একে অপরকে সাহায্য করছি, সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি, এটি সবসময় আমাদের মনে আশা জাগিয়েছিল এবং এখন আশা জাগাচ্ছে। এবং সেই আশাটি রেখেই আমরা এটি ব্যক্ত করতে পারি যে সামনে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই লক্ষ্য এবং প্রত্যাশা নিয়ে আমরা আজকের আয়োজন শুরু করব এবং কথা বলবো আজকে নতুন একটি কাজ নিয়ে। সবকিছু যেহেতু স্বাভাবিকের দিকে ফিরছে আমাদের বিনোদন জগতে, তাই নতুন কাজের গল্প নিয়ে আপনাদের সকলের সামনে আজকে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে আজকে যে দুজন অতিথি আছেন, শুরুতে তাদের সাথে পরিচয় করব। সাথে আছেন অভিনয় শিল্পী শাহেদ আলী, শুভ দুপুর। শুভ দুপুর। এবং সাথে আছেন পরিচালক মোস্তফা খান শিহান, শুভ দুপুর। কেমন আছেন? এই তো ভালো। আমার সাথে দুজনেরই প্রথম আজকে আড্ডা তারকা কথনে। তবে একজন আছেন শাহেদ আলী, যিনি ভীষণ পরিচিত একজন মুখ আমাদের বিনোদন জগতের, এবং আরেকজন আছেন যিনি একদমই নতুনভাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। দুজনের কাছ থেকে আমরা শুনবো এক্সপিরিয়েন্সের কথা, এবং এক্সপিরিয়েন্স বলতেই হচ্ছে নতুন একটি কাজের এক্সপিরিয়েন্স আগে শুনবো, তারপর সব কিছু। যে নতুন একটি কাজ আপনার চ্যানেলের সাথে প্রথম, এবং আপনার ব্যক্তিগত নাম নিয়তি, শুনতে চাই। এই গল্পটা অনেক আগে, আমার অনেক আগের গল্প লেখা ছিল একটা, যেখানে হলো একটা মা যে তার বাচ্চাকে হারিয়ে ফেলবে, তারপর বাচ্চা তার হারিয়ে যাবে, তারপর সে তার হাজব্যান্ডের সাথে অনেক জোরাজোরি করবে যে তার বাচ্চা কই গেল, বাচ্চাকে খুঁজে পায় না। তারপর এক সময় যায় সে একটা রাস্তা থেকে বাচ্চাকে সে কিডন্যাপ করে নিয়ে আসবে। সে এতটাই ফ্যাসিনেটেড হয়ে যাবে, এতটাই ডিপ্রেসড হয়ে যাবে ওই ব্যাপারটায়। এটা আমার বিশ্ববিদ্যালয়ে গল্পর যে একটা কম্পিটিশন ছিল, ওখানে আমার এই গল্পটা জমা দেওয়া ছিল। আর রিসেন্টলি আমি এখানে আরেকটা গল্প পাইছি, যেটা হলো আমার নর্মালি আমাদের সবাই আড্ডা মারতেছিলাম, ওই টাইমে আড্ডার ছলে আমি বলতেছিলাম যে টিভি কি এখন আর মানুষ আর দেখে? টিভি তো এখন ইউটিউবে চলে আসছে। তখন আমার একজন সহকারী পরিচালক উনি বলতেছে যে আরে আমাদের গ্রামে টিভি এখনো চলে, শহরের মানুষ ইউটিউবে চলে আসছে, টেলিভিশনটা ইউটিউবে চলে আসছে, কিন্তু আমাদের গ্রামের মানুষরা মুদির দোকান বা বাসার মধ্যে টেলিভিশন টিভি চ্যানেল এখনও চলে, এবং ওইখানে মানুষরা টিভি দেখার জন্য এতটাই আগ্রহী, দেখা যায় যে মুদির দোকান টিভি না থাকলে এখন আর মুদির দোকান চলে না। তো ওইখানে টিভি নাই দেখে একটা মুদির দোকানদার সে তার দোকানে টিভি ফ্রিজ এগুলো ওঠানোর জন্য তার বাচ্চাকে বলে বিক্রি করে দিচ্ছে। এইটা শোনার পর আমার মাথার মধ্যে যে একটা মানুষ এরকম কোথায় গেলে একটা মানুষ তার বাচ্চাকে বিক্রি করে দিতে পারে। তো ওখান থেকে আমার আগের গল্প এবং এই নতুন যেই কনসেপ্ট, এই দুইটা একসাথে আমি কোলাবোরেট করে আমি এই নিয়তিপুরা নাটকটা বানিয়েছি। অসাধারণ। এই যে আপনি টেলিভিশন কারা দেখে বা গ্রামের মানুষ, এরকম একটা ডিবেট আসলে তৈরি হয়, সেই জায়গা থেকে আমি শাহেদ ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার কি মনে হয় টেলিভিশন এখন কারা দেখে, বা আপনারা মূলত এখন কাদের জন্য কাজ করেন? দেখেন, টেলিভিশনের ব্যাপকতা এখন আসলে আগের মতো একটা গণ্ডিবদ্ধ না। একটা সময় ছিল যখন আমরা কাজটা করতে এসেছি শুরুর দিকে, তখন কিন্তু আমাদের সিনিয়র যারা ডিরেক্টর, প্রডিউসার, টেকনিশিয়ানস যারা ছিলেন, তারা কিন্তু মেজরিটি সবসময় বলতেন যে এই মিডিয়ামটা টেলিভিশন মিডিয়াম একটা ইরেজ মিডিয়াম। তখনকার বাস্তবতায় এটা হয়তো সত্য ছিল, একবার টেলিভিশনে কোনো কিছু দেখানোর পরে আর দেখার সুযোগ ছিল না। কিন্তু এই সময়ে এসে আমরা যে পোস্ট মডার্ন টাইমে আছি, সেই সময়ে কিন্তু টেলিভিশন অনেক বেশি লাস্টেবল একটা মিডিয়াম হয়ে গেছে। ধরেন টিভিতে আপনি একটা ইন্টারভিউ দিয়েও 100 বছর পরে ওই ইন্টারভিউয়ের জন্য শাস্তি পেতে পারেন, ভুলভাল কিছু যদি বলেন, এমন জায়গায় চলে গেছে। এখন কিন্তু অনেক বেশি টিকে থাকে টেলিভিশন মিডিয়ামের যা কিছু আছে। হয়তো বা তাৎক্ষণিকভাবে টেলিভিশনে দেখার জায়গাটা হয়তো ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। আমি আমার সুবিধা মতোই এখন টেলিভিশন দেখতে চাই, বা টেলিভিশনের সুবিধা মতো আগে যেরকম ছিল বিটিভির যুগে বা স্যাটেলাইট টিভির শুরুর দিকের সময়েও, যেই সময়টাতে যে প্রোগ্রামটা দেখানো হতো তার বাইরে দেখা যেত না মেজরিটি প্রোগ্রাম। তো সেই জায়গায় তো এখন আর নেই। এখন চাইলেই যে কেউ যে কোনো কিছু তার পছন্দ মতো দেখতে পারে। তো দর্শক হয়তো টেলিভিশন স্ক্রিনের মধ্যে টেলিভিশন প্রোগ্রাম সরাসরি হয়তো কম দেখছে, আমি জানি না, শিয়ানের কথা অনুযায়ী গ্রাম দেশে হয়তো এখনও অনেকে দেখছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আগে তো আমরা শুধুমাত্র সেই সময়ের দর্শকদের জন্য
কাজ করতাম বা কাজ দেখে এসেছি, ধরেন সাদা কালো যুগে যখন এই আতিকুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, বরকতুল্লাহ সাহেব ওনারা যখন নাটক বানাতেন, তখন সেই সময়ের দর্শকরা দেখতেন বা কিছু। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, টেলিভিশনের দর্শক কিন্তু শুধু সেই সময়ের গণ্ডির মধ্যে আবদ্ধ না, সময় ছাড়িয়ে প্রজন্ম থেকে প্রজন্ম পরে যেও এখন টেলিভিশনের যে কোনো অনুষ্ঠানই দেখে। যে সময়কার নাটকের কথা বলছেন, তখন আমরা বলতাম আমাদের বিনোদন জগতের একটা স্বর্ণালী সময় ছিল। সে কাজগুলো আসলে এখনও ভীষণ প্রাসঙ্গিক আমাদের জাতীয় জীবনে, এবং আগামী 5, 10, 25 বছর পরেও বলতে পারবো। তবে যদি এখনকার সময় আপনি টেলিভিশনের কাজের নির্মাণশৈলী বা সব কিছুকে বলেন, কি মনে হয় যে এখনকার যে গল্প বা যেই নির্মাণ, তাকে আগামী বছরগুলোতেও সেভাবে প্রাসঙ্গিকতা রাখতে পারবে? নিশ্চয়ই, কারণ নতুন যে মেধাগুলি যুক্ত হয়েছে, যারা কাজ করছে, তারা কিন্তু অনেক আপগ্রেডেড জেনারেশন। কিন্তু এখনকার দর্শক কিন্তু চাইলে যে কোনো কিছু তারা হাতের মুঠোর মধ্যে দেখতে পারে যে কোনো সময়। তো এখনকার নির্মাতা যারা, তাদেরকে কিন্তু আসলে ইন্টারন্যাশনালে কম্পিট করতে হয়, তাদের অন্য অনেকের সাথে প্রতিযোগিতা করে তার কাজকে দেখাতে হয়। নিশ্চিতভাবেই তাকে কিন্তু আসলে অনেক বেশি ডেভেলপ জায়গা থেকে তার যে কোনো কিছুকে ট্রিট করতে হয়, তার গল্প বানাতে হয় সেইভাবে। সে একটা সাধারণভাবে একটা গল্প 20, 25, 30 বছর আগে যেভাবে বলা হতো, এখন করতে গেলে কিন্তু নির্মাতারা স্টোরি টেলিংয়ের অন্য ধারার মধ্যে করার চেষ্টা করেন। তারা মানে যে ক্যামেরা দিয়ে শ্যুট করেন বা যে পারফর্মারদের নিয়ে কাজ করেন, তাদের মতো করে তাদের কিন্তু এক ধরনের ডেডিকেশন থাকে কাজটার প্রতি। আমি ওই কম্প্যারিজনে যাব না যে শুধুমাত্র সেই কাজগুলো টিকে থাকবে, এই কাজগুলো হারিয়ে যাবে বা কেউ দেখবে না, এমন না ব্যাপারটা। এইখানেও এই সময়ে অনেক কাজ হচ্ছে যেটা আসলে যুগোত্তীর্ণ, যুগে যুগে দর্শক দেখবেন, সেই সময়ের দর্শকরা দেখবেন যে সময়ের দর্শকদের আমরা এখনো চিনি না হয়তো। বাহ, আসলে নির্মাতার যে প্রসঙ্গটা উঠে এলো, তাদের কাজ এবং কাজ করার যে পরিবর্তন, সেখানে দেখা যায় যে আপনি তো দীর্ঘ একটু সময় ধরে বিনোদন জগতে আছেন, আপনি অনেক গুণী নির্মাতার সাথে কাজ করার সৌভাগ্য আপনার হয়েছে, আপনি তাদের সাথে দেখেছেন কাজ করে। আবার একদমই নতুন যারা আসছে এই জগতে, তাদের সাথেও কাজ করছেন, তেমনই একজন শিহান আপনার পাশে বসে আছে। আসলে সেই ডিফারেন্সটা কিভাবে দেখছেন? প্রথমে যেটা বললেন বিনোদন জগৎ, ধরেন এই বিষয়টা কিন্তু দর্শকের জন্য, আমাদের জন্য কিন্তু একটা পবিত্র দায়িত্ব। যে কাজটা করি, তখনকার নির্মাতারা যেভাবে করে এটাকে ইবাদত আকারে করতেন, এখনকার অনেক নতুন নির্মাতারাও কাজটাকে একদম ইবাদত জেনেই করেন। আমি সেই জিনিস প্রত্যক্ষদর্শী, সেই অনুভবের আমি ভিতর দিয়ে আমি যাই। তো আমাদের এখনও এই সময়েও এখনকার নির্মাতারা যারা কাজ করেন, সেই সততার সাথেই কাজটা করার চেষ্টা করেন বেশিরভাগ, এবং তখনও করতেন যারা করতেন। আমি ওইভাবে আসলে ডিফারেন্সিয়েট করতে পারবো না, যে বলতে পারবো না যে তারাই শুধুমাত্র যে খুব আগেরকার দিনেরই খুব তারা খুব ধ্যান নিয়ে কাজটা করতেন, এখনকার প্রজন্মের নির্মাতাদের মধ্যে সেই মনোযোগের অভাব আছে, এটা বলার ধৃষ্টতা আমি করতে পারবো না। আমার কাছে মনে হয় না, সেই সময়ও ছিলেন, এই সময় অনেক বেশি আছে। আমরা আরো গল্প শুনবো, তবে এই মুহূর্তে আমরা যে নাটকটি নিয়ে কথা বলছি, নিয়তি, তার একটি প্রমোশনাল ভিডিও আমরা দেখে আসবো দর্শকদের সাথে নিয়ে। চলুন প্রিয় দর্শক। মায়েশা আমাদের একমাত্র কন্যা সন্তান। সর্বরোগের মহৌষধ এই সিদ্ধি। তোমার 3টা বাচ্চার একটা ভিসা দাও। কেমন বাপ তুই? হ্যাঁ, তুই যদি আমার পোলার সাথে একদিন গাঁজা খাস, তাহলে আমি তোর দোকান সহ সবকিছু বন্ধ করে দেবো। তুমি আর ডেডি মিলে প্ল্যান করছো আমাকে পাগল বানানোর জন্য না? হ্যাঁ, আমার মেয়েটা ওখানে বাইরে দাঁড়ায় কাঁদছে, তুমি এখানে ঘুমাইতেছো? দেখে এলাম নিয়তির প্রোমো, এবং মনে হচ্ছে যে ইন্টারেস্টিং কিছু একটা হতে যাচ্ছে এরকম গল্প। আমি যদি একটু নির্মাতার কাছে আসি, পরিচালনার যে বিষয়টি বলছিলাম, যে এখন হাতে হাতে মানুষের ফোন, মুঠোফোনের রিলস দেখছি আমরা, নতুন নতুন নাটক হলে সেগুলো অনেক বেশি স্প্রিড হচ্ছে। তো সেই জায়গায় এখন একজন পরিচালক হিসেবে কাজ করার প্রথম অভিজ্ঞতা তো শুনবো, সেই সাথে কি মনে হচ্ছে, কি চ্যালেঞ্জেসগুলো ফেস করছেন? চ্যালেঞ্জ বলতে আমরা এখন যেটা ছিল, মানে আমাদের এখন রাইটারের খুব অভাব। যেটা হলো আগে যে 2009-10-এর আগে যেই যারা ডিরেক্টররা ছিল, ওদের একটা সাপোর্ট ছিল, সেটা হলো লিটারেচার থেকে তারা অনেক বেশি সাপোর্ট পাইতো। যেটা 2010-এর পর আমাদের আগের যেই সাহিত্য ছিল, আমাদের আগের ক্লাসিক সাহিত্য যেগুলো, ওইগুলো সব
আসলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। অপ্রাসঙ্গিক বলতে কি, যে 2008 থেকে 10-এর পর যেটা হয়, প্রযুক্তি বা এই মোবাইল ফোন বা যোগাযোগ মাধ্যম এতটা আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে, আমাদের জীবনধারাই তো চেঞ্জ হয়ে গেছে। আমাদের সবার হাতে এখন মোবাইল থাকে, যার কারণে এখন রবীন্দ্রনাথের একটা লেখা গল্প, যে হলো রবীন্দ্রনাথের লেখা গল্পে 2টা ক্যারেক্টার, তারা প্রেম আবেদন করতে হলো চিঠির মাধ্যমে। এখন সেটা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এখন কিন্তু চিঠির মাধ্যমে আমরা দেখাতে পারবো না। সো ওই চিঠির মাধ্যমে ওইটা যেই ব্যাপারটা, ওইটা কিন্তু এখন আর দেখাইতে পারতেছি না, যার কারণে আমাদের ওই লিটারেচার থেকে ওই সাপোর্টটা আমরা নিতে পারতেছি না অনেক ক্ষেত্রে। আমরা ওইটা আপডেট করে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের আবার একটু মানে ওইটা নিয়ে আবার পড়াশোনা করতেছে, কিভাবে আমরা নতুনভাবে মডার্নাইজ করে আমরা প্রেজেন্ট করব। সেগুলো তো পিরিয়ডিক ড্রামা হতে পারে। হ্যাঁ, সেটা পিরিয়ডিক ড্রামা হতে পারে, কিন্তু ওইটা তো আলাদা পিরিয়ডিক ড্রামা, কিন্তু আমাদের আলাদা চ্যালেঞ্জ ফেস করতেছে, যে আমরা পিরিয়ডিক ড্রামা বানাইতে গেলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের সেট বানানো হচ্ছে লাগতেছে, যেটা আগে কিন্তু আমরা লিটারেচার থেকেই নিতে পারতেছিলাম। তারপর ওইটার পর আমাদের আরেকটা ঝামেলা হলো 2020 সালে কোভিডের পর আমাদের অডিয়েন্সরা অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে। অডিয়েন্সরা নেটফ্লিক্স, ওই গ্যাপটার মধ্যে, ওই 2 বছরের যে গ্যাপ, ওইটার মধ্যে স্ক্রিন প্লের যেই স্টাইল, ওইটাই চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ অনেক বিল্ড আপ দিয়ে একটা ক্যারেক্টারকে দেখবে, ওই ধৈর্য মানুষ আর নাই। হ্যাঁ, তারপর মানুষ অনেক বেশি স্মার্ট ফিল্ম মেকিং দেখে ফেলছে, যার কারণে এখন আমরা অনেক বেশি চ্যালেঞ্জ হচ্ছে যে মানে আমাদের ওই প্রযুক্তি, ওই নেটফ্লিক্সের যেই টেকনোলজি, ওইটা আমাদের কাছে অনেক ক্ষেত্রে অ্যাভেলেবল না থাকলেও আমরা এখন ওইটার সাথে ফাইট দিতে হচ্ছে, কারণ মানুষ ওগুলো দেখে ফেলছে। তো ওইখান থেকে আমরা কিছু বেশি চ্যালেঞ্জ পাচ্ছি, মানে চ্যালেঞ্জের মুখোমুখি। মিডিয়া তো অনেক বড় হয়ে গেছে, এখন যদি নেটফ্লিক্সকে আপনি আপনার নেটফ্লিক্সে যারা লিখছে বা যারা প্রডিউস করছে তাদেরকে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী ভাবেন, সেক্ষেত্রে তো কাজটি বেশ শক্তই হওয়ার কথা। হ্যাঁ, মানে আমরা তো মানে আলটিমেটলি ওদের সাথেই ফাইট দিতে হচ্ছে। মানে সবার হাতে এখন সবকিছু রয়ে গেছে, এখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমগুলো তো সবাই দেখতেছে, সাথে আমাদেরটা দেখতেছে। এখন ওদের কাছে ওই প্রযুক্তির ওই যে আউটপুট, ওটা দেখার পর আমাদের এখানে এটা দেখার পর তো তার কাছে অবশ্যই হালকা লাগবে, কারণ আমরা এখনো আসলে ওইটা অ্যাচিভ করতে পারি নাই, এটা মাইনে নিতেই হবে। আচ্ছা, শাহাদের কাছে এই বিষয়ে আবারও ফিরবো, তবে তিনি শুরুতে একটি কথা বলেছিলেন, আমি শাহাদ আলীর কাছে যদি সেটা শুনতে চাই, যে রাইটারের অভাব। আপনি কি মনে করেন সত্যি রাইটারের অভাব, নাকি আমাদের গল্প বলার ধরন এখন বদলেছে? না, আমি একটু দ্বিমত পোষণ করি শাহানের সাথে। রাইটারের অভাব আছে ব্যাপারটা এরকম না। প্রপার রাইটারটা, মানে যিনি গল্পটা বলতে পারেন, স্ক্রিন প্লেটাকে লিখতে পারেন, তাদেরকে ঠিকঠাক মতো করে সার্চ করে আমরা ইউজ করতে পারছি না। যেমন মাঝখানে তো একটা সময় এসেছিল যখন এই ফিকশনের ক্ষেত্রে রাইটার লাগতোই না, এমন একটা টাইম গেছে। তখন যিনি নির্মাণ করছেন উনিই রাইটার, উনিই ওনার মতো গল্প বানাচ্ছেন, স্ক্রিপ্টে ধার ধারছেন না, দিচ্ছেন না, উনি মুখে মুখে বলছেন এইভাবে করো, এভাবে করো, এভাবে করো, এটা করো, এটা বলো। আবার অ্যাক্টর তার মতো করে কিছু জিনিস অ্যাড করছে, তার কমফোর্ট জোন ওয়াইজ কিছু কথা দিয়ে, তার সেট করা কিছু জিনিস দিয়ে সে ঘন্টার পর ঘন্টা টাইম পার করে দিচ্ছে। এইভাবেও কিন্তু একটা গল্প বলার টাইম গেছে মাঝখানে, এখন সেটা নেই। মানে সামহাও প্রপারলি রিটেন স্ক্রিপ্টই একটা ভালো গল্প বলার প্রথম বলবো আমি পরিমাপক। যে আপনি যদি একটা ঠিক গল্প বলতে চান, আপনাকে একটা ঠিকঠাক গল্প লাগবে প্রথমে, এবং সেটা লেখার জন্য ঠিকঠাক লোক সার্চ করে নিতে হবে। এটা অনেকেই আমরা হয়তো বা এখন আর ঠিকঠাক রাইটারদের কাছে যেতে চাই না, নিজের এটাকে হালকাভাবে নেওয়া হয় এখন। হ্যাঁ, আর আনকমফোর্টেবল জায়গা থেকে কমফোর্টেবল জোনে রাইটার সার্চ করা হয়, যে আমার সাথে ওর কমফোর্ট আছে, ওকে দিয়ে লেখাও। কিন্তু দেখা গেলো এই বিষয়টা নিয়ে লেখার মতো এক্সপার্টিসটা তার নেই। ধরেন ওপেনহাইমার যদি এখন আমরা উইথ ডিউ রেসপেক্ট বলি যে শিহানকে দিয়ে লেখাতে চাই বা আমি লিখতে চাই, জিনিসটা কিন্তু হাস্যকর হয়ে যাবে, বিষয় সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। তো এখন আসলে যে যেটার জন্য ফিট তাকে ঠিকঠাক মতো খুঁজে নিয়েই মনে হয় লেখানোর দরকার আছে। আরেকটা বিষয় শিহান বলতেছিল, বা আপনিও মেনশন করছেন, নেটফ্লিক্সের বা এরকম অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মের বিষয় নিয়ে বলছিলেন, যে কম্পিট করার ক্ষেত্রে যে প্রতিদ্বন্দ্বী কিনা। আমাদের এখানে একজন নির্মাতা কিছুদিন আগে বলছেন যে হাত পা বেঁধে দিয়ে নেটফ্লিক্সের সাথে ফাইট করতে বলবে, এটা তো হয় না, মানে হলো না। আমি একটু ডিফার করি এই জন্য যে দেখেন, নেটফ্লিক্সে শুধুমাত্র কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট দেখানো হয় না, নেটফ্লিক্সে শুধুমাত্র কিন্তু ভায়োলেন্স দেখানো হয় না, নেটফ্লিক্সের মধ্যে কিন্তু পঞ্চায়েত আছে,
অ্যামাজন প্রাইমে, বা ধরেন কোটা ফ্যাক্টরির মতো প্রোডাকশন আছে। তা আমার মনে হয় কি মেধার চর্চার জায়গায় নতুনদের অনেক বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করা দরকার এখন। যারা বুড়া হয়ে গেছেন, আহমেদ সফা একটা সুন্দর কথা বলে গেছিলেন অনেক দিন আগে, বুড়া পাঠা খাসি করতে নাই, করলে মরে যায়। তো যারা বলছেন যে অনেক কিছু, যে তারা আসলে এখন একটু বুড়া হয়ে গেছেন মনে হয়, তাদের এই নতুনদেরকে জায়গা ছেড়ে দেওয়া উচিত। তাহলে হয়তো গল্প বলার ধরন চেঞ্জ হবে। শুধু শুধু হাত পা বাঁধা, শুধু শুধু এর সাথে কম্পিটিশন, এগুলি মেনশন করা আসলে তাদেরই নিজেদের দুর্বলতাটা পাবলিকলি প্রকাশ করা হয় মনে হয়। আচ্ছা, এই জায়গায় আসলে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই আমার, যে যদি এখন আমরা তো এখন অনেক ভালো ভালো কন্টেন্ট দেখতে দেখতে অভ্যস্ত আমাদের চোখ, তাই কম্পেয়ারবিলিটি আমাদের চলে আসে, আমরা অনেক কম্পেয়ার করতে শিখেছি। তবে আপনার কাছে এই সময় দাঁড়িয়ে একটা ভালো কন্টেন্টের পরিমাপক আসলে কি? একটা কন্টেন্টকে আপনি কখন ভালো বলেন? যখন আমার দেশের মানুষ কোনো কন্টেন্ট দেখে তার নিজের কন্টেন্ট মনে করবে, সেটাই ভালো কন্টেন্ট। সে তার আবেগের সাথে, তার আনন্দের সাথে, সেই গল্প বলাটার সাথে একাত্মতা অনুভব করবে যে মুহূর্তে, সেটাই ভালো কন্টেন্ট। এখন আমি একটা ওয়েস্টার্ন থ্রিলার গল্প একটু নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম স্টাইলে বানালাম, যেহেতু ওইটা অনেক সুন্দর লেগেছে ওখানে দেখতে, আমি বানিয়ে বললাম যে এটা ভালো কন্টেন্ট।